এই যে ম্যাডাম শোনেন, এটা অর্ধনগ্ন হয়ে ঘোরাফেরা করার জায়গা নয়। এটা ভার্সিটি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই অসভ্যই তোর বদমাইশের বাচ্চা, তুই কি বললি? আমি অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছি? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আমি আপনাকে এটাই বলেছি। এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সবাই শিক্ষা গ্রহণ করতে আসে। আপনি মনে হয় পার্ক ভেবে ভুল করে ঢুকে পড়েছেন। এই স্টপ দিস ননসেন্স। তোর কি আমাকে কানা মনে হয় নাকি যে আমি চোখে দেখতে পাই না, ভুল করে এখানে ঢুকে পড়েছি? হ্যাঁ, আমার তো সেরকমটাই মনে হচ্ছে, কারণ আপনি যদি ঠিকমতো চোখে দেখতে পেতেন তাহলে অবশ্যই এই রকম পোশাক পরিধান করে ভার্সিটির ভিতরে প্রবেশ করতেন না। আপনি চারদিকে তাকিয়ে দেখুন, এখানে সবাই ভদ্র এবং সভ্যভাবে এসেছে। এই শোন, আমি ইউনিভার্সিটির নতুন লেকচারার, আমাকে জ্ঞান দিতে আসিস না। কথাটা শুনে রাফি সহ তার সব বন্ধুরা হো হো করে হেসে উঠল আর বলতে লাগলো, বলে কি, এই আইটেম নাকি আমাদের ভার্সিটির টিচার? এ যদি আমাদের ভার্সিটির টিচার হয় তাহলে তো ক্লাস বাদ দিয়ে ওর দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ যে ফিগার, এর থেকে চোখ ফেরানো তো দায় হয়ে যাবে। হ্যাঁ, তোরা একদম ঠিক কথাই বলেছিস। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু দেখতে মাশাল্লাহ। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমি তোদের দেখে নেব। আজ প্রথম দিন এখানে এসেছি, আর আজকে তোরা নিজেদের রূপ দেখিয়ে দিলি। আমিও দেখে নেব তোরা কিভাবে এই ভার্সিটিতে পড়াশোনা করিস। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে সোজা ভার্সিটির প্রিন্সিপালের কেবিনের দিকে অগ্রসর হতে লাগলো। আর এটা দেখে রাফি সহ তার বন্ধুরা সবাই অবাক হয়ে গেল, কারণ মেয়েটা কি তবে সত্যি সত্যি ভার্সিটির নতুন টিচার হিসেবে নিযুক্ত হয়েছে? যদি মেয়েটা সত্য কথাই বলে থাকে তাহলে তো রাফি সহ তার সব বন্ধুদের কপালে খারাপ কিছু হতে চলেছে, কারণ টিচারের সঙ্গে বেয়াদবি করা অতটাও সহজ কাজ নয়। তখনই রাফির বন্ধু নীল রাফিকে বলতে লাগলো, আরে বেটা, এত চিন্তা করিস কেন? তুই কিছুই হবে না, দেখে নিস এইটুকু বয়সে কিভাবে আমাদের টিচার হতে পারে। দেখে তো মনে হয় আমাদের সমবয়সী হবে। আরে, কিন্তু মেয়েটা তো সত্যি সত্যি প্রিন্সিপালের কেবিনে গেল। মেয়েটা যদি সত্যি কথা বলে থাকে তাহলে আজ আমাদের কপালে দুর্গতি আছে। এই বলে রাফি সহ তার অন্যান্য বন্ধুরা মিলে ক্লাসরুমের দিকে অগ্রসর হওয়ার কারণ ক্লাসের টাইম হয়ে আসছিল। রাফি আর তার বন্ধুরা সবাই ক্লাসে বসে আড্ডা দিচ্ছে। তখনই প্রিন্সিপাল স্যার তাদের ক্লাসরুমে প্রবেশ করে। আরে যা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কতদূর চলে এলাম, কিন্তু এখনও নায়ক নায়িকার পরিচয়টাই দিতে পারলাম না। চলুন ভিউয়ার্স, আপনাদের কাছে আগে গল্পের নায়ক নায়িকার পরিচয়টা দিয়ে আসি। আমাদের গল্পের নায়ক রাফি। সে এবছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। আর যে মেয়েটার সঙ্গে একটু আগেই তারা কথা বলল, ও হলো প্রিয়াঙ্কা। পড়াশোনা শেষ করে এই বছরই ঢাকা ভার্সিটির বাংলা বিভাগের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছে। আর আজকেই ছিল চাকরিতে তার প্রথম দিন। প্রিয়াঙ্কা বড়লোক বাবার একমাত্র আদরের রাজকন্যা। তার চলাফেরা লাইফস্টাইল সবসময়ই উন্নত ছিল। আর আজকে সে একটা শর্ট টপস আর জিন্স পরে ভার্সিটিতে এসেছিল, যার ফলস্বরূপ তার শরীরের অর্ধেক অংশই দেখা যাচ্ছিল। আর সেজন্যই রাফি আর তার বন্ধুরা মিলে প্রিয়াঙ্কাকে এই কথাগুলো বলে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে বর্তমানে ফিরে আসি আর গল্পের টুইস্ট কী হতে চলেছে সেটাই দেখতে থাকি। প্রিয়াঙ্কাও ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে। তখনই প্রিন্সিপাল স্যার সমস্ত স্টুডেন্টকে উদ্দেশ্য করে বলতে থাকে, ডিয়ার স্টুডেন্ট, এই হলো প্রিয়াঙ্কা, আমাদের ভার্সিটিতে নতুন জয়েন করেছেন। উনি তোমাদের বাংলা ক্লাস নেবেন। কথাটা শোনা মাত্রই রাফি এবং তার বন্ধুরা সবাই প্রিয়াঙ্কার দিকে ফিরে তাকায় আর ঢোক গিলতে থাকে, কারণ মেয়েটা একটু আগে সত্য কথাই বলেছিল। আর এখন তাদের সঙ্গে কি হতে পারে সেটাই চিন্তা করতে করতে তাদের গলা শুকিয়ে গেছিল। এদিকে প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কাকে ক্লাসরুমে পৌঁছে দিয়ে তারপরেই সেখান থেকে চলে গেল। তখনই প্রিয়াঙ্কা রাফির সামনে এসে দাঁড়ালো আর রাফির শার্টের কলার ধরে বলতে লাগলো, কিরে, এবার তো বিশ্বাস হলো যে আমি ভার্সিটির এবং তোদের টিচার? আজ্ঞে জি না, মানে হ্যাঁ ম্যাডাম। এই বলে রাফি তোতলাতে শুরু করলো। আর এদিকে তার বন্ধুদের অবস্থা তো একদম যা ইচ্ছে তাই। ম্যাডাম প্রথম দিন ক্লাসে সেই এরকম আচরণ করবে এটা কেউ কল্পনাও করেনি। কথাটা বলতে না বলতেই প্রিয়াঙ্কা রাফির মুখ চেপে ধরলো আর বলতে লাগলো, প্রথম দিনই তুই আমার সঙ্গে খারাপ আচরণ করছিস, এখন তুই বুঝতে পারবি আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার মজা কতটা। এই বলে প্রিয়াঙ্কা রাফিকে একরকম ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ক্লাস করাতে শুরু করে।
প্রিয়াঙ্কার এরকম ব্যবহারে ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট ভয়ে একদম জড়সড় হয়ে আছে। 40টা মিনিট যেন 40 বছরের মতো মনে হতে লাগলো। কোনোভাবেই সময় যেন কাটতে চাইছিল না। এদিকে রাফি আর তার সমস্ত বন্ধুরা মিলে আল্লাহর নাম জপ করতে লাগলো। কোনো রকমে প্রিয়াঙ্কার ক্লাস থেকে ক্লাস শেষ করে বের হতেই রাফি আর তার সব বন্ধুরা একত্রিত হলো আর বলতে লাগলো, জানি না কোন কিয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে, তবে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। শক্ত হাতে এই বিপদের মোকাবেলা করতেই হবে। আমাদেরকে কিছু একটা চিন্তা করতেই হবে। কি করব সেটাই বুঝতে পারছি না। উনি আমাদের ম্যাডাম, আমরা কি করে ওনার সঙ্গে পাঙ্গা নিতে পারি? তখনই পাশ থেকে তাদের এক মেয়ে বন্ধু বলতে লাগলো, আরে ভাই, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। আজ প্রথম দিন ক্লাসে এসে রাফির যে অবস্থা করেছে জানি না ভবিষ্যতে আমাদের সঙ্গে কী করবে। তবে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না, কিছু একটা চিন্তা করতে হবে এবং যে করে হোক এই বিপদের মোকাবিলা আমাদেরকে করতে হবে। হ্যাঁ রিয়া, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমাদেরকে এভাবে চুপ করে বসে থাকলে চলবে না, কিছু একটা চিন্তা করতেই হবে। এদিকে ঠিক তখনই সেকেন্ড পিরিয়ডে টিচার ক্লাসে চলে আসলো। তাই তারা এ ব্যাপারে আর কোনো কথা না বলে ক্লাসে মনোযোগ দিয়ে এদিকে দেখতে দেখতে সেই দিনকার মতো ভার্সিটির সমস্ত ক্লাস শেষ হয়ে গেল। আর রাফি আর তার বন্ধুরা মিলে ভার্সিটি থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তখনই হঠাৎ প্রিয়াঙ্কা সেখানে এসে দাঁড়ায় আর রাফিকে হাতের ইশারায় নিজের কাছে রাখতে থাকে। সবকিছু বুঝতে পেরেও রাফি প্রিয়াঙ্কার দিকে এগিয়ে না গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই প্রিয়াঙ্কা সেখান থেকে এসে রাফির সামনে দাঁড়ায় আর রাফিকে বলতে থাকে, কে? আমি সে কখন থেকে তোকে ডাকছি, কিন্তু তুই আমার কথা শুনছিস না কেন? আমার কাছে নাকি এখানে কেন দাঁড়িয়ে আছিস? আপনি কেন ডাকছেন আমাকে? আমার সাথে তো আপনার সেরকম কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। তোর বাসা কোথায়? কেন? আমার বাসা দিয়ে আপনি কি করবেন? তোর আম্মুকে শাশুড়ি ডাকতে যাব। আরে কি বলেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনার মতো মেয়েকে কে বিয়ে করতে চাইবে? তাছাড়া আমার আম্মুকে আমি প্রচণ্ড ভয় পাই। আমার আম্মুর সামনে এই কথা বলে আম্মু আমাকে মেরেই ফেলবে। ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ কর আর বল তোর বাসা কোথায়? আমার বাসা তো মিরপুর 11 নাম্বার সেক্টর। যাবি কিসে করে? আমি তো প্রতিদিন বাইকে করেই যাওয়া আসা করি। বাইক নিয়ে আয় এখান থেকে প্রতিদিন। বাইক নিয়ে আয়, এখন থেকে প্রতিদিন তোর সঙ্গে আমিও বাইকে করে যাওয়া আসা করব। আর হ্যাঁ, প্রতিদিন কিন্তু সকালবেলা ভার্সিটিতে আসার সময় আমার বাসার সামনে থেকে আমাকে তুলে আনবি। আমিও মিরপুরেই থাকি। প্রিয়াঙ্কার এমন কথা শুনে উপস্থিত রাফির সব বন্ধুরা হাঁ করে রাফির দিকে তাকিয়ে আছে। তেমনি রাফিও স্তম্ভিত হয়ে প্রিয়াঙ্কার লেগে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা এই কথা কেন বলছে এটাই তারা বুঝতে পারছে না। রাফির এভাবে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকা দেখে প্রিয়াঙ্কা আবারও বলতে থাকে, কি রে, আমি তোকে কি বললাম? তুই আমার কথা শুনতে পাচ্ছিস নাকি এখনো এইভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন? না মানে আসলে ম্যাডাম, আমি তো আমার বোনদের সঙ্গে আড্ডা দিতে দিতে তারপর বাসায় যাব, লেট হবে। একদম থাপড়িয়ে কান ফাটিয়ে দিব বলে দিলাম। কোনো আড্ডা দেওয়া হবে না। এখনই বাইক নিয়ে আয়, আমাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর সোজা বাসায় চলে যাবি। সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না, সোজা ক্যাম্পাস থেকে তার বাইক বের করে নিয়ে ভার্সিটির গেটের সামনে চলে আসলো। রাফি বাইক স্টার্ট দিতে না দিতেই প্রিয়াঙ্কা রাফির বাইকের পেছনে উঠে বসলো আর তখনই পিছন থেকে জড়িয়ে ধরলো, যেটা রাফি একদমই আশা করেনি। তাছাড়া উপস্থিত সবাইও তখনও রাফি আর প্রিয়াঙ্কার দিকে হাঁ করে তাকিয়ে আছে। একজন টিচার স্টুডেন্টের বাইকের পেছনে বসেছে, তাও আবার স্টুডেন্টকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। এটা দেখে রাফি কিছুটা অস্বস্তি অনুভব করে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আরে ম্যাডাম, এটা আপনি কি করছেন? আপনি এভাবে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সুরসুরি লাগছে। এই চুপ কর, আমি তোকে ছেড়ে দিয়ে বসি আর তুই বাইক টান দিতেই আমি ছিটকে পড়ে যাই, আর তারপর আমার হাত পা সব কিছু ভেঙে যাক। এইটাই তোর ইচ্ছে তাই না? আরে ম্যাডাম, আমি প্রয়োজন হলে আস্তে আস্তে বাইক চালাবো, কিন্তু তারপরও আপনি আমাকে ছেড়ে দিয়ে বসেন। আমার শরীরে কেউ হাত দিলে আমার সুরসুরি লাগে। দেখ, একদম মেজাজ খারাপ করিস না, চুপচাপ বাইক চালা, তা না হলে কিন্তু কানের নিচে দুইটা খাবি। এটা আমি তোকে বলে দিলাম। রাফি তখন আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ বাইক চালাতে লাগলো। আর এদিকে প্রিয়াঙ্কা তখনও তাকে জড়িয়ে ধরে বসে আছে।
একটা মেয়ে মানুষ এই প্রথমবার রাফির বাইকের পেছনে উঠেছে, তাও আবার তাকে এত কাছে থেকে এত শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন একটু হাত ফসকে গেলেই ছিটকে পড়ে যাবে এমন ভাব নিয়ে। তবে ঘটনা সেটা নয়। ঘটনা হলো রাফি বাইক চালাচ্ছিল, তখনই হঠাৎ অন্য পাশ থেকে একটা গাড়ি চলে আসে, যার কারণে রাফি বাইকটা একটা ম্যানহোলের উপর দিয়ে পার করছিল। তখনই ম্যানহোলের ঢাকনার সঙ্গে ধাক্কা খেয়ে প্রিয়াঙ্কার বুক রাফির একদম কাছে চলে আসে, আর প্রিয়াঙ্কার শ্বাস প্রশ্বাসের শব্দ রাফি অনুভব করতে পারছিল। তখনই রাফি বাইকটা দাঁড় করায় আর বলে, ম্যাডাম প্লিজ আপনি আমার বাইক থেকে নামুন, আমি আপনাকে নিয়ে বাইক চালাতে পারবো না। কিন্তু প্রিয়াঙ্কা নাছোড় বান্দা, সে বাইক থেকে নামবে না, তাই সে বলতে লাগলো, আমি তো একবারই তোকে বলে দিয়েছি আমি বাইক থেকে নামবো না, আর এখন থেকে প্রতিদিন তোর এটা ডিউটি। কেন ম্যাডাম, আমি আপনার চাকর নাকি? আপনার যদি বাইকে করে যাওয়া আসা করার এতই ইচ্ছে থাকে তাহলে আপনি প্রতিদিন উবার ডেকে নেবেন, কিন্তু দয়া করে আমাকে এভাবে জ্বালাতন করবেন না। আমি উবার কেন ডাকবো? তোর বাসা থেকে আমার বাসা থেকে পাশেই। তুই প্রতিদিন আমাকে তোর সঙ্গে করে একবার ভার্সিটিতে নিয়ে আসবি, আবার বিকেলে ভার্সিটি ছুটি হলে তোর সঙ্গেই আমাকে নিয়ে যাবি আর আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবি। দেখুন ম্যাডাম, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যেখানে আমি বলছি আমি আপনাকে নিয়ে যাওয়া আসা করতে পারবো না, আর সেখানে আপনি বলছেন আপনি আমাকে দিয়ে জোর করে এটা করিয়ে নেবেন, এটা কিন্তু একদম অন্যায় হচ্ছে ম্যাডাম। দেখ, ভার্সিটি ছুটি হয়েছে আরও আধা ঘন্টা আগে। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে তর্ক করছিস আর আমার সময় নষ্ট করছিস। আমাকে বাসায় ফিরে দুটো বাচ্চাকে টিউশন করাতে হবে। তুই যদি এখন একটাও কথা বলিস আর আমার বাসায় পৌঁছাতে গিয়ে লেট হয়ে যায়, তাহলে তোর সঙ্গে আমি কি করব এটা তুই কল্পনাও করতে পারবি না। কেন ম্যাডাম, আপনি আমার সাথে এরকম কেন করবেন? আমি কি আপনার কোনো বিশেষ ক্ষতি করেছি নাকি? তুই বাইক স্টার্ট করবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? সত্যি বলছি, আমার কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছে। এই বলে প্রিয়াঙ্কা রাফিকে ধমকাতে শুরু করলো। আর এদিকে রাফিও আর কোনো উপায়ান্তর না পেয়ে বাইক স্টার্ট করলো। রাফি প্রায় তার বাসার কাছাকাছি চলে এসেছে, আর 5 মিনিটের মতো দূরত্ব হবে। তখনই হঠাৎ একটা বড় বিল্ডিং দেখিয়ে প্রিয়াঙ্কা রাফিকে বলতে লাগলো, এই এখানেই দাঁড়া, ওই যে বড় বিল্ডিংটা দেখছিস ওইটা আমার বাসা। প্রতিদিন সকাল ঠিক 8:30টার সময় এখানে আমার জন্য ওয়েট করবি, কথাটা মনে থাকে যেন। আর যদি ওয়েট না করিস তাহলে ভার্সিটিতে গিয়ে তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। এই বলে প্রিয়াঙ্কা বাইক থেকে নেমে দৌড়ে বাসার ভিতরে ঢুকে গেল। আর এদিকে রাফি বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, আর মনে মনে চিন্তা করতে লাগলো, আগের জন্মে বোধহয় কোনো পাপ করেছিলাম, তাই এই জন্মে আমাকে এইসব কিছু ভোগ করতে হচ্ছে। এইসব চিন্তা করতে করতে রাফি তার নিজের বাসার দিকে রওনা দিল। সে যখন তার বাসায় এসে পৌঁছালো তখনই তার আম্মু এসে দরজা খুলে দেয়, আর রাফিকে দেখতে পেয়ে তিনি বলতে থাকেন, কি ব্যাপার, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই আজ এত তাড়াতাড়ি চলে আসলি বাসায় কি করে? রাফি তখনই তার আম্মুকে একটা ছাড়ি দিয়ে বলতে লাগলো, দেখো আম্মু, একদম ফালতু কথা বলো না, এমনিতেই মেজাজ ঠিক নেই। কেন, তোর মেজাজ আবার কে পানি ঢেলেছে? আম্মু, সব সময় ইয়ার কি ভালো লাগে না। এই বলে রাফি তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে পাশ কাটিয়ে নিজেকে রুমে চলে গেল। এদিকে রাফির আম্মু আর এই বিষয়টা নিয়ে সেরকম মাথা ঘামালো না, কারণ তিনি বুঝতে পেরেছেন হয়তো রাফির কিছু একটা হয়েছে। কারণ রাফি কখনোই এভাবে কারোর সাথে সিন ক্রিয়েট করে না। রাতে নিজের রুমে এসে ব্যাগটা ছুঁড়ে বিছানার উপরে ফেলে দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তারপর প্রায় 1 ঘন্টা ধরে বাথরুমের ট্যাপ ছেড়ে বসে রইল। শাওয়ার শেষ করে নিজের রুমে এসে পৌঁছেছে, তখনই তার ছোট বোন তার রুমে এসে তাকে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, আজ দেখছি তুই এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছিস, কোনো কারণ আছে নাকি? এই তোদের কি সমস্যা বলতো শুনি? আমি কি তাড়াতাড়ি বাসায় আসতে পারি না নাকি? নাকি তাড়াতাড়ি বাসায় আসতে কোনো নিষেধ আছে আমার? না, এটা তোর বাড়ি, এ বাড়িতে তোর আসা নিষেধ থাকবে কেন? আমি তো শুধু এটুকুই জিজ্ঞেস করলাম। তুই তো কখনোই রাত 8টার আগে বাসায় ফিরে আসিস না, তাহলে আজ যে বিকেলের মধ্যে চলে আসলি সেজন্যই অবাক হচ্ছি আর কি। দেখ, কথা বলিস না, আমার ক্ষুধা পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আয়, তা না হলে তোর মাথাটা ফাটিয়ে ফেলবো বলে দিলাম। নিশি তখন আর কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে সোজা কিচেনে চলে গেল আর রাফির জন্য খাবার গরম করে তার রুমে নিয়ে আসলো।
খাবারটা ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে নিশি রাফিকে বলে, ভাইয়া, আপু তোর জন্য নতুন একজন টিউশন টিচার খোঁজ করেছে। সকালে অফিস যাওয়ার সময় আমাকে বলে গেছে তুই বাসায় আসলে আমি যেন তোকে বলে দিই। আমার কোনো নতুন টিউশন টিচার লাগবে না, যে আছে সেই ঠিক আছে। তাকে নিয়েই যত সমস্যা। সে তোকে রাত 8টার আগে সিরিয়াল দিতে পারবে না, আর তুই রাত 8টার আগে বাসায় আসবি না। এটা নিয়েই আব্বু আর আম্মু দুজনে ঝগড়া করেছে, আর সেই জন্যই আব্বু তোর জন্য নতুন টিউশন টিচার রেখেছে। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কারণ আমি ভার্সিটি শেষ করে আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দেই আর তারপর বাসায় আসি। এর আগে যদি টিউশন টিচার চলে আসে তাহলে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারবো না, সেজন্য আমার এই টিচারই ঠিক আছে। তুই আব্বুকে বলে দিস আমার নতুন কোনো টিচারের প্রয়োজন নেই। এ কথা আমি আব্বুকে কোনোভাবেই বলতে পারবো না, কারণ তুই আব্বুর সম্পর্কে খুব ভালোভাবেই জানিস। তাছাড়া আব্বু একটু বেশিই থেকে গিয়েছে, তাই মনে হয় না এ ব্যাপারে কথা বলে তোমার কোনো লাভ হবে। আচ্ছা ঠিক আছে, তোকে কোনো কথা বলতে হবে না, যা বলার আমি বলে নেব। এই বলে রাফি খাবার খাওয়া শুরু করলো। আর এদিকে নিশি রুম থেকে বের হয়ে চলে গেল। খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। ঠিক ওই মুহূর্তেই রাফির বন্ধু তাকে ফোন করে, কি ব্যাপার দোস্ত, তুই এখনো আমাদের আড্ডাখানায় এলি না যে? আজ আসবো না রে, বাসায় এসে খাওয়া দাওয়া করেছি, এখন শরীরটা ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নেব। নাকি অন্য কোনো কারণ আছে সেটা আমাদের বল। দেখলাম ম্যাডামকে নিয়ে চলে গেছিস, প্রথম দিনই পটিয়ে নিয়েছিস নাকি? দেখ, একদম ফালতু কথা বলার চেষ্টাও করবি না। তুই খুব ভালো করে জানিস এসব ফালতু কথা বলা আমি একদম পছন্দ করি না। তুই করতে পারবি, সেখানে কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা বললেই ফালতু কথা, তাই না? ঠিক আছে, তোকে আর কোনো কথাই বলবো না। এই বলে নীল ফোনটা কেটে দিল আর মোবাইলটা রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে তার চোখটা লেগে এসেছে সেটা তার খেয়াল নেই। তার যখন ঘুম ভাঙলো তখন রাত 9টার মতো বাজে। তার ছোট বোন নিশি তাকে ডাকতে এসেছে। এই ভাইয়া, তোকে আব্বু ডাকছে। এখন আবার আব্বু কেন আমাকে ডাকছে? সেটা তো আর আমি বলতে পারবো না, আর তুইও সেটা এখানে বসে বসে জানতে পারবি না। সেটা জানার জন্য তোকে আব্বু রুমে যেতে হবে। তোরা আর আমাকে শান্তি দিলি না। এই কথা বলতে বলতে রাফি মোবাইলটা হাতে নিয়ে দেখে রাত 9টা বেজে গেছে, কিন্তু আজ তার টিউশন টিচার আসেনি। তখনই সে নিশিকে বলতে লাগলো, কিরে, রাত 9টা বেজে গেছে, এখনো কি আমার টিউশন টিচার আসেনি নাকি? তো টিউশন টিচারকে আব্বু আসতে মানা করে দিয়েছে, তাই উনি আর আসবে না। এখন থেকে আব্বু যে টিচার ঠিক করেছে তোকে ওই টিচারের কাছেই পড়াশুনো করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। কি শুরু করেছিস তোরা সবাই মিলে আমার সঙ্গে? আমি তো সেটাই বুঝতে পারছি না। বছরের মাঝামাঝি সময় আর কয়দিন পর এই পরীক্ষা, এখন কিনা আবার নতুন টিচার। এই বলে রাফি ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে তার বাবা রুমের দিকে অগ্রসর হলো। তার বাবা মা রুমে বসে গল্প করছিল, তাই রাফি রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে। আব্বু, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, ভিতরে এসো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। রাফি তখন তার আব্বু আম্মু রুমের ভিতরে প্রবেশ করলো। রাফি রুমের ভিতরে প্রবেশ করতেই তার আব্বু তাকে বলতে লাগলো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ আব্বু, বলো, কি বলবে? আমি ইদানিং নোটিস করছি ওই টিউশন টিচারের জন্য তোমার পড়াশোনা একদম হচ্ছে না। ওই টিউশন টিচার রাত 8টা বাজে তোমাকে পড়াতে আসে, আর তুমি রাত 8টার আগে কখনোই বাসায় আসো না। তাই আমি তোমার জন্য নতুন টিউশন টিচার রাখছি। আব্বু, এখন বছরের মাঝে মাঝে সময়, এই সময়ে টিউশন টিচার ঠিক করাটা আমার কাছে তো উচিত বলে মনে হচ্ছে না। আমার মনে হয় যার কাছে পড়াশোনা করছি তার কাছেই করি, তাহলে এটা ভালো হবে। আমার চাইতে বেশি বোঝার একদম চেষ্টা করো না। আমি কখনোই তোমার খারাপ চাইবো না। তাছাড়া আমি যে টিচার ঠিক করেছি সে তোমার ভার্সিটিতে চাকরি করে, তাই সে তোমার ব্যাপারে একটু বেশি কেয়ার করবে। কথাটা শুনেই রাফি এক মুহূর্তের জন্য থমকে গেল। ভার্সিটিতে এমন কোনো টিচার নেই যে টিউশন পড়ায়, তাহলে কার কথা বলছে রাফির আব্বু? তখনই হঠাৎ মনে পড়লো প্রিয়াঙ্কার কথা, কারণ প্রিয়াঙ্কা ভার্সিটিতে নতুন এসেছে আর প্রিয়াঙ্কার সম্পর্কে রাফি সেরকম কোনো কিছুই জানে না। তখনই রাফি তার আব্বুকে বলতে থাকে, আব্বু, তুমি কার কথা বলছো? আমি ঠিক বুঝতে পারছি না।
আমাদের ভার্সিটির কোনো প্রফেসর তো টিউশন পড়ায় না। হ্যাঁ, তোমাদের ভার্সিটির কোনো প্রফেসর টিউশন পড়ায় না, কিন্তু একজন নতুন জয়েন হয়েছে, সে কিছুদিন আগেই চাকরি পেয়েছে, তার কাছে তুমি টিউশনই পড়বে। এটা শুনে রাফির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এরকম একটা দজ্জাল মেয়ের কাছে টিউশন পড়তে হবে রাফি এটা ভাবতেই পারছে না। তাই সে তার আব্বুকে বলতে থাকে, আব্বু, আমি নতুন প্রফেসরের কাছে কোনোভাবেই টিউশন করব না। উনি খুব রুড ব্যবহার করেন সবার সঙ্গে। একদম বেশি বোঝার চেষ্টাও করবে না। আমার জ্ঞান বুদ্ধি তোমার চাইতেও অনেক অংশে কম নয়, তাই আমি যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে। তখনই পাশ থেকে রাফির আম্মু বলতে থাকেন, হ্যাঁ, তোমার বাবা একদম ঠিক কথাই বলেছে। তোমাদের ভার্সিটিতে যে নতুন প্রফেসর নিযুক্ত হয়েছে, তুমি তার কাছেই টিউশন পড়বে। কিন্তু আম্মু, বললাম তো, তোমার কাছ থেকে কোনো কিছু শুনতে চাই না। তোমাকে যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে। ওই নতুন প্রফেসরের কাছেই আগামীকাল তোমাকে টিউশন পড়তে হবে। আর তোমার বাবা ওনার সঙ্গে কথা বলে রেখেছেন। রাফি তখন আর কোনো কথা বলার সাহস পেল না, কারণ সে তার বাবাকে প্রচণ্ড ভয় পায়। তার একমাত্র কারণ হলো তার বাবা পুলিশ কমিশনার। শুধু যে পুলিশ কমিশনার তাই নয়, উনি প্রচণ্ড রাগী, আর যদি একজন পুলিশ কমিশনার ওনার কাছে যে কোনো অপরাধী চুপসে যায়, কেউ ওনার সামনে মাথা উঁচু করে কথা বলার সাহসও পায় না। আর সেখানে রাফি নিজের সন্তান হয়ে ওনার সামনে কি করে মাথা উঁচু করে কথা বলবে। তাই রাফিকে বাধ্য হয়ে সবকিছু মেনে নিয়ে নিজের রুমে চলে যেতে হলো। এদিকে পরের দিন সকালবেলা বাসা থেকে বের হতেই মনে পড়লো কালকের বলা প্রিয়াঙ্কার কথাটা। আর এদিকে তার বাবাও বলছে তাকে প্রিয়াঙ্কার কাছেই প্রাইভেট পড়তে হবে। রাফি কিছু বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। এইসব চিন্তা করতে করতেই হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। সে মোবাইলটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। তাকে হঠাৎ করে আননোন নাম্বার থেকে কে ফোন দিতে পারে, এই চিন্তা করতে করতেই ফোনটা কেটে গেল। তখনই হঠাৎ করে একটা মেসেজ আসলো। রাফি মেসেজটা সিন করলো আর দেখতে পেল, এই ছেলে কোথায় তুমি? আমি বাসার সামনে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। মেসেজটা দেখে রাফির মেজাজ কিছুটা খারাপ হয়ে গেলেও কিন্তু কিছুই করার ছিল না। বাধ্য হয়ে রাফি বাইক নিয়ে প্রিয়াঙ্কার বাসার সামনে চলে আসলো। প্রিয়াঙ্কা রাফিকে দেখিয়ে বলতে লাগলো, তোমার আসতে তো দেরি হলো কেন? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ম্যাম, আমাদের ভার্সিটি টাইম সকাল 9টায়, সবেমাত্র সকাল 8:25 বাজে। আরও 35 মিনিট সময় বাকি আছে। আর ভার্সিটি পৌঁছাতে বেশি হলে 15 মিনিট সময় লাগবে। হ্যাঁ, তো কি হয়েছে? একটু আগে আগে ভার্সিটিতে গেলে কোনো সমস্যা আছে নাকি? কোনো ক্ষতি আছে নাকি? রাফি তখন আর কোনো কথা বলল না। হেলমেটটা প্রিয়াঙ্কা রেখে এগিয়ে দিল। প্রিয়াঙ্কাও তখন আর কোনো কথা না বলে হেলমেটটা পরে নিয়ে বাইকে উঠে বসলো। ভার্সিটিতে পৌঁছানো মাত্রই রাফির সব বন্ধুরা রাফিকে এসে ঘিরে ধরলো, কিন্তু প্রিয়াঙ্কা সেসব কিছুর পরোয়া না করে রাফিকে বলতে লাগলো, তুমি আমার সঙ্গে ক্যান্টিনে চলে আসো। আমি আজ বাসা থেকে কিছু খেয়ে আসিনি, তোমার সঙ্গে একসঙ্গে ব্রেকফাস্ট করব। কিন্তু ম্যাডাম, আমি ব্রেকফাস্ট করে এসেছি, আমি কিছু খাবো না। তোমাকে আমি আমার সঙ্গে আসতে বলেছি, এত কথা বলতে বলিনি। এই বলে রাফি রাজি না থাকলেও প্রিয়াঙ্কা রাফির হাত ধরে টানতে টানতে ভার্সিটির ক্যান্টিনে নিয়ে চলে গেল। আর তারপর দুজনের জন্য নাস্তার অর্ডার করলো। নাস্তা খাওয়া শেষ হলে প্রিয়াঙ্কা টিচার্স রুমে চলে গেল আর রাফি ক্লাসরুমে আসলো। রাফি ক্লাসরুমে এসে দেখতে পেল অলরেডি তাকে নিয়ে কানাঘুষা করা শুরু হয়েছে। শুধু যে অন্যরা কানাঘুষা করছে সেরকমটা নয়, রাফির বন্ধু মহলেও তাকে নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে। রাফি তখনই তার বন্ধুদের কাছে গিয়ে বসলো আর বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে তোর? এভাবে আমাকে দেখে চুপসে গেলি কেন? তোকে তো আমাদের কিছু বলার কোনো কথা ছিল না, তাহলে তোকে দেখে চুপ হওয়ার কথা আসছে কোথা থেকে? দেখ, একদম আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করবি না। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তোরা আমাকে নিয়ে কিছু একটা আলোচনা করছিলি, আর যেইমাত্র তোরা আমাকে দেখতে পেলি অমনি আলোচনা বন্ধ করে দিলি। এবার বল, তোরা আমাকে নিয়ে কি আলোচনা করছিলি? দেখ, লুকিয়ে রাখার কিছু নেই, যা সত্যি তোকে বলে ফেলি। ম্যাডাম কাল সবেমাত্র ভার্সিটিতে এসেছে, আর ভার্সিটির ছুটি হওয়ার পর তোর সঙ্গে গেল। আজ আবার তোর সঙ্গে ভার্সিটিতে আসলো, সেই সঙ্গে তোকে নিয়ে ক্যান্টিনে গিয়ে নাস্তা করলো। তোদের মধ্যে কি চলছে বল তো শুনি। আরে ম্যাডামের মতো দেখছি তোদের সবারও মাথা খারাপ হয়ে গেছে। আমার মা বাবা যেমন আমার উপর জোর করে কিছু একটা চাপিয়ে দিতে চায়, আর ঠিক তেমনি তোরাও ম্যাডামের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও সেটা আমার উপর চাপিয়ে দিবি, এমনটাই চিন্তা করেছিস, তাই না? আরে ভাই, এখানে আমার তোর উপরে কোনো কিছু চাপিয়ে দিয়ে
কেন যাব? আমার নিজের চোখে যেটা দেখছি সেটাই তো বলছি। দেখ ভাই, ম্যাডামের সঙ্গে আজকের আগে আমার কখনো পরিচয় ছিল না। ম্যাডামের সঙ্গে কালকের আগে কখনো আমার দেখা হয়নি। দেখ, আমাদের বোকা বানানোর চেষ্টা করিস না। আমরা খুব ভালো করেই জানি এবং সেটা বুঝতে পারছি ম্যাডামের সঙ্গে এর আগে থেকেই তোর পরিচয় আছে এবং ভালো জানাশোনাও আছে। তুই আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছিস। আরে ভাই প্লিজ, তোরা আমাকে বিশ্বাস করিস, এরকম কোনো ব্যাপার না। যেটা সত্য আমি সেটাই বলছি। ম্যাডামের সঙ্গে কালকের আগে আমার কখনো পরিচয় ছিল না। আমরা কি করে তোর কথা বিশ্বাস করব বল? ম্যাডামের সঙ্গে যদি তোর কোনো পরিচয় না থাকতো তাহলে ম্যাডাম কেন ভার্সিটি থেকে যাওয়ার সময় তোর সঙ্গে বাইকে করে গেল, আবার আজকে কেনই বা তোর সঙ্গে ভার্সিটিতে আসলো? এর কোনো উত্তর কি তোরা জানা আছে? আরে দোস্ত, তোরা ভুল ভাবছিস, সেরকম কোনো ব্যাপার না। ম্যাডামের ভাষা আমার বাসায় যেতে রাস্তায় পড়ে, তাই ম্যাডাম আমার সঙ্গে গিয়েছে। তাছাড়া তোদের যেটা সন্দেহ সেটা আমি বুঝতে পারছি। শোন না, ম্যাডামের বাবার আর্থিক অবস্থা অতটাও খারাপ নয়। তিনি যথেষ্ট সচ্ছল ফ্যামিলির, কারণ আমি কাল ওনাকে ওনার বাসার সামনে নামিয়েছিলাম, আর আজ আবার ওনার বাসার সামনে থেকেই ওনাকে এনেছি। এই তো সবটা পরিষ্কার হয়ে গেল, আর কোনো ঘাবলা রইল না। হ্যাঁ রে রিয়া, তুই একদম ঠিক কথাই বলেছিস, আর কোনো ঘাবলা রইল না। আমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তলে তলে টেম্পু চালাও আর আমরা গেলেই হরতাল, তাই না? রাফি তখন আর তার বন্ধুদেরকে কোনো কথাই বলল না, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এরা কোনো কথা শুনবে না বলে ঠিক করে রেখেছে। এদেরকে যত কথাই বলা হোক না কেন, এসব কথা ওদের কানে ঢুকবে না। তাই রাফি আর কোনো কথাই বলল না, চুপচাপ বসে রইল। এদিকে দেখতে দেখতে ক্লাসের টাইম হয়ে গেল, আর প্রিয়াঙ্কা ক্লাসে চলে আসলো ক্লাস নেওয়ার জন্য। তবে আজ প্রিয়াঙ্কা কালকের মতো ড্রেস পরে আসেনি, আজ একটু শালীনভাবেই থ্রিপিস পরে এসেছে। আসলে বাঙালি মেয়েদের শাড়ি, থ্রিপিস এসবেই ভালো লাগে। প্রিয়াঙ্কার ক্লাস শেষ হতে না হতেই প্রিয়াঙ্কা রাফিকে বলল, আমি রাতে ক্লাস শেষ করে তুমি একবার আমার কেবিনে আসবে, তোমার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। এদিকে বন্ধুদের কানাঘুষা রাফি পড়ে গেল মহাবিপদে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। আবার বিকালে তাকে আজ থেকেই প্রিয়াঙ্কার কাছে টিউশনে পড়তে হবে। রাফি একদম পাগল প্রায় অবস্থা, সে কোন দিক সামলাবে সেটাই বুঝে উঠতে পারছে না। এদিকে প্রিয়াঙ্কা ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। তখনই আবারও রাফির বন্ধু রাফিকে খোঁচা মেরে বলে উঠল, কিরে, ম্যাডাম তো তোকে ডেকে গেল, তুই এখনো যাচ্ছিস না কেন? এখনো এখানে বসে আছিস? ম্যাডাম তো তোকে পরে বকা দিবে। দেখ ভাই, আমি পড়েছি মহাজেলায়, তোরা আর আমাকে এইসব কিছুই নিয়ে খোঁচা দিস না, আবার ভালো লাগছে না। এই বলে রাফি কাউকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। প্রিয়াঙ্কা নিজের কেবিনে বসে আছে। রাফি দরজার সামনে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, ভিতরে আসবো? হ্যাঁ আসো, আসলে আমি তোমার সঙ্গে একটু দরকারি ব্যাপারে কথা বলতে চাই। হ্যাঁ ম্যাডাম, বলুন, কি বলবেন? তুমি তো জানোই তোমার বাবা তোমাকে আমার কাছে টিউশন পড়তে বলেছেন। দেখো, আমি টিউশন সেভাবে পড়াই না, আমার বাসায় ছোট দুইটা বাচ্চা আছে, ওদেরকেই পড়াই। বাইরের কাউকেই পড়ানোর সেরকম ইচ্ছে আমার ছিল না, কিন্তু তোমার বাবা আমাকে অনেক রিকোয়েস্ট করে বলল, তাই আমি তোমাকে টিউশন পড়াতে রাজি হয়েছি। প্রিয়াঙ্কার মুখ থেকে এই কথাটা শোনা মাত্রই রাফি প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, ম্যাডাম প্লিজ, আপনি আমার আব্বুকে মানা করে দিন। এমনিতেই আপনি আমার সঙ্গে যাতায়াত করছেন, এটা দেখে ভার্সিটির অনেকেই অনেক রকম মন্তব্য করছে। আমি আপনার জন্য কোনো রকম বাজে মন্তব্যের সম্মুখীন হতে চাই না। মানে এসব কি বলছো তুমি? তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার টিচার। আমি তোমার চাইতে বয়সে বড়। আমি তোমার সঙ্গে যাতায়াত করছি বলে কেউ এটা নিয়ে বাজে মন্তব্য করছে। তুমি বলো, কে তোমাকে কি বলেছে? দেখুন ম্যাডাম, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি করেনি যে আমি আপনাকে তার নাম বলবো। এটা পুরো ভার্সিটি ধরেই হচ্ছে। ভার্সিটিতে আরও কত স্টুডেন্ট আছে, আপনি তাদেরকে রেখে কেন আমার সঙ্গে এভাবে মেলামেশা করছেন, এটা সবারই চোখে পড়ছে। দেখো, কে কি বললো না বললো সেদিকে চোখ দেওয়ার মতো সময় আমার হাতে নেই। তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার টিচার, এইটুকুই যথেষ্ট। এরপর কে কি বললো না বললো সেসব ব্যাপার নিয়ে আমি ভাবতেও চাই না। কিন্তু ম্যাডাম, আমি চাই আপনি আমার টিচার, আপনাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করুন, সেটা আমি সহ্য করতে পারবো না। এই বলে রাফি প্রিয়াঙ্কার কেবিন থেকে বের হয়ে চলে যেতে চাইছিল। ঠিক তক্ষণই প্রিয়াঙ্কার নিজের চেয়ার থেকে উঠে এসে রাফির হাতটা পিছন থেকে ধরে বলতে থাকে,
শোনো, আশেপাশে কে কি বললো না বললো সেই সব কিছু নজর দিলে তুমি কখনোই জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। হ্যাঁ, আমি মানছি তুমি ভালো স্টুডেন্ট, তবে তুমি ইংরেজিতে একটু দুর্বল। আর সেই জন্যই তোমার বাবা আমাকে অনেক রিকোয়েস্ট করে বলেছেন আমি যেন তোমাকে ইংলিশ টিউশন পড়াই, আর সেই জন্যই আমি রাজি হয়েছি। কিন্তু ম্যাডাম, সবাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা সমালোচনা করতে, সেটা আপনি বোঝার চেষ্টা করুন। দেখো, নিন্দুকেরা সমালোচনা করবেই, আমরা তাদের সমালোচনা কখনোই ঠেকাতে পারবো না, কিন্তু তাই বলে আমরা আমাদের গন্তব্য দেখে পিছিয়েও আসতে পারি না। যে যাই বলার বলুক, আমি আমার বাবাকে কথা দিয়েছি আমি তোমাকে টিউশন পড়াবো, আর আজ থেকে ভার্সিটি ছুটি হওয়ার পর তুমি আমার সঙ্গে আমার বাসায় যাবে টিউশন করতে। ম্যাডাম প্লিজ, আপনি আমার বাবার সঙ্গে সঙ্গে আমার মাথাটা খারাপ করবেন না। আমি আপনার কাছে টিউশন করতে চাই না। দেখো, তোমার বাবা বলেছেন সেই জন্যই আমি এতক্ষণ তোমাকে ভালোভাবে ভদ্র ভাষায় বলেছি। তা না হলে এতক্ষণে তোমার কানের নিচে দুইটা দিয়ে তারপর বলতাম আমার বাসায় টিউশন পড়তে আসার জন্য। মানেটা আশা করি এখানে বোঝানোর কোনো প্রয়োজন নেই। ভার্সিটি ছুটি হওয়ার পর ভার্সিটির গেটের বাইরে অপেক্ষা করবে আমার জন্য, আর তারপর আমার সঙ্গে আমার বাসায় যাবে, টিউশন শেষ করে তারপর তোমার বাসায় যাবে। ম্যাডাম প্লিজ। তুমি ভুলে যেও না আমি তোমার ভার্সিটির টিচার। চুপচাপ এখান থেকে চলে যাও, আর যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে, তাছাড়া তোমার হাতে অন্য কোনো উপায় নেই। রাফি তখন আর কোনো কথা না বলে প্রিয়াঙ্কার কেবিন থেকে বের হয়ে চলে গেল, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারলো এখানে কথা বলে আর কোনো লাভ হবে না। রাফি ক্লাসে এসে দেখতে পারে আবারও তাকে নিয়ে সেরকম কানাঘুষা চলছে। রাফি তখনই তার বন্ধুকে বলতে লাগলো, কিরে ভাই, আমি বুঝতে পারছি না তোরা সবাই কেন আমার পিছনে পড়েছিস। আমি তোদের কোন জন্মের শত্রু ছিলাম যে সবাই এভাবে আমার পিছনে পড়ে আছিস? তোর পিছনে পড়ে থাকার একটাই কারণ, আর সেটা তুই খুব ভালো করেই জানিস, তাই এত ন্যাকা সাজার চেষ্টা করিস না। ম্যাডাম তোকে কেন নিজের কেবিনে ডেকে নিয়ে গেল বল তো শুনি। আরে ভাই, আমি জানি তোরা আমাকে এরকম প্রশ্ন করবি। আসলে আমার বাবা ম্যাডামকে আমাকে টিউশন পড়ানোর জন্য বলেছে, আর ম্যাডাম সেই ব্যাপারে আমার সঙ্গে কথা বলার জন্য আমাকে ওনার কেবিনে ডেকেছিলেন। এই তো কথা বের হচ্ছে, আসছে ম্যাডাম, 2 দিন হলো ভার্সিটিতে এসেছে, আর এর মধ্যেই তোর বাবা ম্যাডামের সঙ্গে জানলেন কি করে যে ম্যাডাম তোকে টিউশনি পড়ানোর কথা বলেছে? তুই ফালতু কথা বলার আর জায়গা পাস না, তাই না? আরে ভাই প্লিজ, তোরা বিশ্বাস কর, আমি সত্য কথা বলছি। তোদের সঙ্গে মিথ্যা কথা বলার জন্য আমার তো সেরকম কোনো কারণ নেই, তাই না? দেখ, আমাদের কাছে লুকাতে আসিস না। আসলে ম্যাডাম যে দেখতে সুন্দরী, আর তুই প্রথম দেখেই ম্যাডামের প্রেমে পড়েছিস, সেটা আমাদের কাছে লুকাচ্ছিস কেন? রাফি তখন একদম মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে কিছুই ভাবতে পারছে না এসব তার সঙ্গে কি হচ্ছে। একে তো তার ফ্যামিলির প্রেশার, অন্যদিকে ম্যাডামের কাছেও টিউশন করতে হবে, আর এদিকে বন্ধুদের জ্বালাতন। রাফি কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। রাফি তখন কোনো কথা না বলেই ক্লাসরুম থেকে বের হয়ে আসলো। ক্যান্টিনের দোকান থেকে একটা সিগারেট নিল, আর তারপর ওয়াশরুমের ভিতর গিয়ে সেটা টানতে লাগলো। রাফি সিগারেট খাওয়া শেষ হলে ওয়াশরুম থেকে বের হতে যাবে, তখনই প্রিয়াঙ্কার সামনে এসে পড়ল। প্রিয়াঙ্কা দূর থেকে বুঝতে পারলো রাফি স্মোক করেছে। প্রিয়াঙ্কা রাফির সামনে এসে দাঁড়ালো, আর ঠাস ঠাস করে রাফির 2 গালে 2টা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, মানুষকে তো খুব ভালোভাবে জ্ঞান দিতে পারো, কিন্তু নিজে কেন ভার্সিটিতে এসে স্মোক করছো? রাফি তখন কোনো কথা না বলেই প্রিয়াঙ্কাকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেল। প্রিয়াঙ্কা বুঝতে পারলো না রাফি কেন চর খাওয়ার পরেও টু শব্দটুকু করলো না। বিষয়টা প্রিয়াঙ্কাকে খুবই অবাক করা, কিন্তু ওই রাফি ততক্ষণে প্রিয়াঙ্কার চোখের আড়ালে চলে গেছে, তাই প্রিয়াঙ্কা সেখানে দাঁড়িয়ে না থেকে চলে যায়। এদিকে রাফি সেই দিন আর ক্লাস করতে পারলো না, তার কিছুই ভালো লাগছে না। পুরো ভার্সিটির সময়টা ভার্সিটির ক্যাম্পাসে বসেই কাটিয়ে দিল। ভার্সিটি ছুটি হওয়ার পরেই রাফি কোনো কথা না বলেই বাইক চালিয়ে সোজা বাসায় চলে আসলো। রাফিকে দেখে খুবই মর্মাহত মনে হচ্ছিল, তাই তার ছোট বোন তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? রাফি তার কথার কোনো উত্তর দিল না, চুপচাপ নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। এদিকে প্রিয়াঙ্কা ভার্সিটি থেকে বের হয়ে রাফিকে খুঁজতে থাকে, কিন্তু রাফিকে কোথাও খুঁজে পায় না। প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু রাফির কোনো খোঁজ পাওয়া যায় না। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, রাফির আবার কোনো বিপদ আপদ হলো না তো। এদিকে ভার্সিটির সব স্টুডেন্ট চলে যাচ্ছে, তাই প্রিয়াঙ্কা সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল।
বাসায় এসে রাফির আব্বুর নাম্বারে ফোন দিল আর রাফির ব্যাপারে জিজ্ঞাসা করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, রাফি কোথায়? আজ ভার্সিটি ছুটি হওয়ার পর ওকে কোথাও দেখতে পেলাম না, আর ওকে বলেছিলাম আজ আমার বাসায় আসতে। ওয়ালাইকুম আসসালাম, আমি তো ডিউটিতে আছি। তুমি 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি বাসায় ফোন দিয়ে তোমাকে জানাচ্ছি। এই বলে রাফির বাবা ফোনটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলো। দুবার রিং হতেই নিশি ফোনটা রিসিভ করে। হ্যালো। হ্যাঁ নিশি, রাফি কোথায়? ওকে বাসায় গিয়েছে? হ্যাঁ আব্বু, ভাইয়া তো অনেকক্ষণ আগেই বাসায় চলে এসেছে। তবে আজ ভাইয়াকে কেমন যেন দেখাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথার উত্তর দিল না। ঠিক আছে, তুমি ওকে একটু ডেকে দাও আর বলো আমি ওর সঙ্গে কথা বলতে চাইছি। আচ্ছা ঠিক আছে। এই বলে নিশি রাফিকে ডাকতে তার রুমে চলে গেল। নিশি 2-3 বার রুমের দরজায় নক করার পর রাফি রুমের দরজা খুলল। দরজা খুলতেই রাফি নিশিকে বলল, কিরে, কি সমস্যা? এভাবে দরজায় নক করছিস কেন? আব্বু ফোন করেছে, তোর সাথে কথা বলবে। এই কথা বলে নিশি রাফির দিকে ফোনটা এগিয়ে দিল। রাফি তখন আর কোনো উপায়ান্তর দেখতে না পেয়ে নিজের হাত থেকে ফোনটা নিল, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পেল। কি ব্যাপার, তোমাকে না বলেছিলাম আজ থেকে তোমার নতুন টিউটরের বাসায় পড়তে যাওয়ার জন্য? তুমি যাওনি কেন? আপু, এই ম্যাডাম আর আমাকে নিয়ে ভার্সিটিতে সবাই কানা ঘোষা করতে আমি এই ম্যাডামের কাছে টিউশন পড়তে যাব না। যদি সম্ভব হতো আমি ভার্সিটি চেঞ্জ করতাম। দেখো, সব সময় এত বেশি বোঝার চেষ্টা করবে না। আমি তোমার বাবা, তোমার খারাপ হোক এমন কিছু আমি কখনোই চাইবো না। তোমাকে যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে। তুমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে আর ওই ম্যামের বাসায় পড়তে যাবে। কিন্তু আব্বু, ভার্সিটিতে সবাই এটা নিয়ে সমালোচনা করছে। কে কি করছে না করছে সে সব কিছু জানা বুঝার সময় আমার নেই। তোমাকে যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে। তুমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে আর ওই ম্যামের বাসায় টিউশনি পড়তে যাবে। আর আমি যদি বাসায় এসে জানতে পারি তুমি টিউশনে পড়তে যাও নেই, তাহলে তোমার সঙ্গে কি হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই বলে রাফির আব্বু ফোনটা কেটে দিল। আর এদিকে রাফি কি করবে সে নিজেই বুঝতে পারছে না। অবশেষে কোনো উপায় না পেয়ে তাকে রেডি হয়ে বাসা থেকে বের হতে হলো, কারণ সে খুব ভালো করেই জানে তার বাবা প্রচণ্ড রাগী। যদি তিনি বাসায় এসে জানতে পারেন সে টিউশন করতে যায়নি, তাহলে হয়তো তার জন্য খারাপ কিছু হয়ে যেতে পারে। রাফি যখন প্রিয়াঙ্কার বাড়িতে এসে পৌঁছালো, প্রিয়াঙ্কা তখন ড্রয়িং রুমে বসে বিশ্রাম নিচ্ছিল। রাফি কলিং বেল চাপ দিতেই প্রিয়াঙ্কা এসে দরজাটা খুলে দেয় আর রাফিকে দেখেই ভিতরে যেতে বলে। ভেতরে আসো, আমি তো অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তুমি কোথায় চলে গিয়েছিলে? ভালো লাগছিল না, বাসায় চলে গেছিলাম। এই বলে রাফি বাসার ভিতরে প্রবেশ করতে করতে বাড়ির চারদিকটাই একবার চোখ বুলিয়ে নিল। একদম রাজবাড়ির মতো করে বাড়ির ভেতরটা জমকালো করে সাজানো। দেখেই বোঝা যাচ্ছে শহরের কোনো নামকরা ব্যবসায়ীর বাড়ি এটা। কারণ অনেক টাকা পয়সা না থাকলে এত সুন্দর করে ডেকোরেট করা কারো পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তবে এত বড় লোকের বাবার মেয়ে হওয়া সত্ত্বেও কেন তাকে টিউশন পড়াতে হবে, এটাই রাফির মাথায় ঢুকছে না। রাফি ড্রয়িং রুমে প্রবেশ করে হাঁ করে দাঁড়িয়ে আছে। তখনই প্রিয়াঙ্কা আবারও রাফিকে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এভাবে হা করে দাঁড়িয়ে আছো কেন? না মানে হ্যাঁ ম্যাডাম। তোমার বই বের করো, আমি তোমাকে তোমার পড়া বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম। এই বলে রাফি ড্রয়িং রুমের সোফায় বসে ব্যাগ থেকে বই বের করে প্রিয়াঙ্কার হাতে তুলে দিল। প্রিয়াঙ্কা রাফিকে পড়া বোঝাতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর প্রিয়াঙ্কা হঠাৎ করেই রাফিকে বলে, তুমি পড়াটা শেষ করো, আমি 5 মিনিটে আসছি। ওকে ম্যাডাম। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। প্রায় 10 মিনিট পর প্রিয়াঙ্কা 2টো কফির মগ হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে পৌঁছালো। সোফায় বসতে বসতে রাফিকে বলল, কফিটা খেয়ে নাও, ভালো লাগবে। লাগবে না ম্যাডাম, আমার খেতে ইচ্ছে করছে না। তখনই প্রিয়াঙ্কা রাফিকে একটা ধমক দিয়ে বলতে লাগলো, সব সময় তোমাকে আমার মুখের উপর কথা বলতে হবে কেন? তোমাকে যেটা বলেছি সেটাই করো, কফিটা এক্ষুনি খেয়ে নাও। এই বলে কফির মগ রাফির দিকে এগিয়ে দিল। রাফি তখন কোনো কথা না বলে কফির মগটা নিল। অনিচ্ছা সত্ত্বেও কফিতে চুমুক দিল। আর কফির চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই অবাক, একটা মেয়ে এত ভালো কফি বানাতে পারে এটা তার জানাই ছিল না। রাফি হাঁ করে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে থাকে, কি ব্যাপার, তুমি এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন?
কফি ভালো হয়নি? না ম্যাডাম, কফিটা অনেক ভালো হয়েছে। আমি জীবনে যত বড় বড় কফি শপে কফি খেয়েছি সেগুলোর তুলনায় এটা 3 গুণ উপরে। পাম দিতে হবে না, খেয়ে নাও, তারপর পড়া শুরু করো। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে উঠে চলে গেল। রাফি কফি খাচ্ছে, তখনই একটা ছোট্ট পিচ্ছি সেখানে দৌড়ে চলে আসলো। বয়স আনুমানিক 5-6 বছর হবে। পিচ্ছিটা এসেই রাফির পাশে বসতে বসতে বলল, এই আমার চকলেট দাও। পিচ্ছিটা রাফির দিকে তাকিয়ে এই কথাটা বলছিল। রাফি বুঝতে পারছিল না পিচ্ছি এই কথাটা রাফিকে বলছে নাকি অন্য কাউকে। তাই রাফি পিচ্ছিটাকে বলতে থাকে, বাবু, তুমি কাকে চকলেট দেওয়ার কথা বলছো? কেন, এখানে তো কেউ নেই, তুমি সেটা দেখতে পাচ্ছ না? আমি তো তোমাকেই বলছি চকলেট দেওয়ার কথা। কেন, তুমি কি আমার জন্য চকলেট নিয়ে আসোনি নাকি? পিচ্ছিটার কথায় রাফি একটু ভেবাচেকা খেয়ে গেল। কারণ প্রথমত রাফি জানতো না এই বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, আর দ্বিতীয়ত সে এখানে টিউশন পড়তে এসেছে, তাহলে চকলেট কেন নিয়ে আসবে। ঠিক তখনই পিচ্ছিটা বলতে থাকে, তুমি একদম ভালো না, তুমি একটা পচা আঙ্কেল, তুমি আমার জন্য চকলেট নিয়ে আসোনি। ঠিক তখনই প্রিয়াঙ্কা এসে সেখানে উপস্থিত হয়। আর ছোঁয়াকে এভাবে রাফিকে চকলেটের কথা বলতে দেখে প্রিয়াঙ্কা ছোঁয়াকে বলতে থাকে, দেখো মামুনি, আঙ্কেল জানে না তুমি চকলেট পছন্দ করো। আঙ্কেল জানলে অবশ্যই তোমার জন্য নিয়ে আসতো। তুমি আঙ্কেলের সঙ্গে এরকম ব্যবহার করবে না, ঠিক আছে? তুমি এই আঙ্কেলটাকে বলে দাওনি, তুমি এই আঙ্কেলটাকে বলে দাওনি কেন? এই বাড়িতে যারা আসে তারা সবাই আমার জন্য চকলেট নিয়ে আসে, আর এটাই এই বাড়ির নিয়ম। দেখো মামুনি, আঙ্কেল এই বাড়ির নিয়ম জানে না। তাছাড়া আঙ্কেল আমার কাছে টিউশন পড়তে এসেছে, উনি তো স্টুডেন্ট, ওনার কাছে টাকা নেই, উনি আনবেন কি করে? আমি অত কিছু জানি না, তুমি এই আঙ্কেলটাকে বলে দেবে কাল থেকে যেন আমার জন্য চকলেট নিয়ে আসে, তা না হলে আমি বাড়িতে ঢুকতে দেব না। প্রিয়াঙ্কা কিছু বলতে চাইছিল, তখনই পাশ থেকে রাফি ছোঁয়াকে বলতে লাগলো, ঠিক আছে মামনি, কোনো চিন্তা করো না, কাল থেকে আর এমন ভুল হবে না। আমি যখনই আসবো তোমার জন্য চকলেট নিয়ে আসবো। এই তো ভালো আঙ্কেল, বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে ভালো আঙ্কেল, আমি তাহলে এখন যাচ্ছি। এই বলে ছোঁয়া সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা সোফায় বসতে বসতে রাফিকে বলতে লাগলো, ওর কথায় কিছু মনে করো না, ও একটু এরকমই। আসলে আমাদের বাসায় আমার বড় বোনের 2টা বাচ্চা থাকে, তাকে বলে বলে হবে। ওর বাবা মা কয়েক মাসের জন্য কানাডায় গিয়েছে, ওদেরকে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই ওরা এখানে আছে। আমরা সবাই ওদের 2জনকে অনেক আদর করি, আর যখনই যেই বাইরে যাই না কেন সব সময় ওদের জন্য হাতে করে কিছু না কিছু নিয়ে আসি। ওরা এটা দেখে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। কাল থেকে আসার সময় আমি ওদের জন্য চকলেট চিপস নিয়ে আসবো। আরে না, তোমাকে ওসব আনতে হবে না। তাছাড়া তুমি স্টুডেন্ট, তুমি টাকা কোথায় পাবে? সমস্যা নেই ম্যাডাম, আমি স্টুডেন্ট বলে সবসময় ফাঁকা হাত দিয়ে ঘোরাফেরা করি নাকি? আমার বাবা আমাকে হাত করেছে, এজন্য যথেষ্ট টাকা পয়সা দেন। তাছাড়া এইটুকুনি একটা বাচ্চা মেয়ে আমার কাছে চকলেট চেয়েছে, আমি সেটা দিতে পারিনি, এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। এখন পড়াশোনায় মনোযোগ দাও। এই বলে প্রিয়াঙ্কা রাফির পড়া দেখতে শুরু করলো। রাফিও প্রিয়াঙ্কার কাছে নিজের পড়া দিয়ে তারপর সন্ধ্যার দিকে বাসার দিকে রওনা দেয়। এরপর থেকে দিনগুলো এভাবেই চলছিল। প্রতিদিন রাফি ভার্সিটি শেষ করে প্রিয়াঙ্কার সঙ্গে তাদের বাড়িতে চলে যেত, আর টিউশন শেষ করে সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসতো। রাফি এখন পড়াশোনায় আগের চাইতে অনেক বেশি মনোযোগী হয়েছে, কারণ প্রিয়াঙ্কা তাকে খুব যত্ন নিয়ে পড়াতো। আর যেহেতু ভার্সিটি ছুটি হওয়ার পর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ তেমন একটা ছিল না, তাই রাফি বাসায় এসে পড়াশোনায় মনোযোগ দিত। সেদিন সকালবেলা হঠাৎ করেই রাফির ফোনে প্রিয়াঙ্কার একটা কল আসে। এত সকালবেলা প্রিয়াঙ্কা রাফিকে ফোন করেছে এটা দেখে রাফি একটু অবাক হয়, কিন্তু তারপরেও রাফি প্রিয়াঙ্কার ফোনটা রিসিভ করে। তখনই রাফি অপর প্রান্ত থেকে শুনতে পায়, রাফি আজ একটু একটা নতুন শার্ট পরে আসবে। কিন্তু কেন ম্যাডাম, কোনো বিশেষ কারণ আছে নাকি? আরে না, সেরকম কোনো ব্যাপার নেই, এমনি বলছি, পরে এসো কিন্তু। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দিল। আর এদিকে রাফি কিছুই বুঝতে পারছে না প্রিয়াঙ্কা কেন তাকে নতুন শার্ট পরে যাওয়ার কথা বলছে। 7-5 চিন্তা করার মতো সময় তার হাতে ছিল না, তাই আলমারি থেকে একটা নতুন শার্ট বের করে পরে নিল। তারপর ভার্সিটিতে চলে আসে। সেদিন ভার্সিটি শেষে প্রিয়াঙ্কার সঙ্গে তাদের বাড়িতে চলে যায় প্রাইভেট পড়ার জন্য। ঘরের ভিতরে ঢুকেই রাফি দেখতে পেল মালটা আজ অন্যরকমভাবে সাজানো।
সারা বাড়ি লাইটিং এবং বেলুন দিয়ে সাজানো হয়েছে। দেখে বোঝা যাচ্ছে কোনো পার্টি বা কোনো অনুষ্ঠান আছে। তাই রাফি প্রিয়াঙ্কাকে প্রশ্ন করে, ম্যাম, আজকে আপনাদের বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান আছে নাকি? তুমি এখানে 10 মিনিট বসো, আমি 10 মিনিট পরে তোমাকে বলছি। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে নিজের রুমে চলে গেল। আর 15 মিনিট পর প্রিয়াঙ্কা ড্রয়িং রুমে আসে। রাফি তখন সোফায় বসে বই হাতে নিয়ে নাড়াচাড়া করছিল। প্রিয়াঙ্কা রাফির সামনে এসে দাঁড়ায় আর তারপরেই রাফিকে বলে, দেখো তো আমাকে কেমন লাগছে। রাফি চোখ তুলে প্রিয়াঙ্কার দিকে তাকায়। সে তো একদম অবাক যে মেয়েটা কিনা একজন ভার্সিটির প্রফেসর হওয়া সত্ত্বেও প্রায়শই জিন্স টি শার্ট আর মাঝে মধ্যে 3 পিস পরে ভার্সিটিতে যায়। আজ সেই মেয়েটা কিনা আজ শাড়ি পরেছে, এটা ভাবতেই অবাক লাগছে। আর সবচেয়ে বড় কথা, প্রিয়াঙ্কাকে এতটাই সুন্দর লাগছে রাফি যেন চোখ ফেরাতে পারছে না। রাফি অপলক দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে। তখনই প্রিয়াঙ্কা রাফির চোখের সামনে আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলতে লাগলো, এই যে হ্যালো, কি ব্যাপার? তুমি এভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, বলো আমাকে কেমন লাগছে। না মানে, হ্যাঁ ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। শুধুই সুন্দর লাগছে? হ্যাঁ মানে ম্যাডাম, আপনি শাড়ি পরে সাজুগুজু করেছেন, সত্যি আপনাকে সুন্দর লাগছে। ব্যাস এইটুকুই বলার আছে? আর কিছু বলার নেই তোমার? সুন্দরের প্রশংসাকে শুধু সুন্দর দিয়ে করা যায়, আর কি বলা যায় ম্যাডাম? এই যে আমি কোনোদিনও শাড়ি পরিনি, আজ শুধু তোমার জন্য শাড়ি পরেছি, আর তুমি কিনা শুধু আমাকে সুন্দর লাগছে এইটুকু বলেই আমার প্রশংসা করে দিলে। মানে এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কেন আমার জন্য শাড়ি পরতে যাবেন? তাছাড়া আপনাদের বাড়িতে তো আজ কাউকে দেখতে পাচ্ছি না। আজ কেউ বাড়িতে নেই, সবাই কক্সবাজার ট্যুরে গেছে, আমি যাইনি। কিন্তু কেন? প্রতিদিন সবাই বাড়িতে থাকে, তাই আমি ইচ্ছে থাকা সত্ত্বেও তোমার সঙ্গে সেভাবে কোনো কথা বলতে পারি না। মানে আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার সঙ্গে আমার রুমে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। কিন্তু কেন ম্যাডাম? আমি আপনার রুমে কেন যাব? এত বেশি কথা বলো না, তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি আমার সঙ্গে এক্ষুনি আমার রুমে চলো। এই বলে প্রিয়াঙ্কা রাফিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাফির হাত ধরে টানতে টানতে তাকে সেখান থেকে নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। রুমের ভেতরে প্রবেশ করে রাফি তো আরও অবাক। প্রিয়াঙ্কার রুমটা পুরোটা ফুল দিয়ে সাজানো। দেখে মনে হচ্ছে নববিবাহিত দম্পতির জন্য ফুল দিয়ে বাসর করে সাজানো হয়েছে। এমন অবস্থা দেখে রাফি আবারও প্রিয়াঙ্কাকে প্রশ্ন করে, আপনি আমাকে এখানে কেনই বানিয়ে এসেছেন? আর এই রুমটা এইভাবে ফুল দিয়ে কেন সাজানো? ফুল দিয়ে মানুষ কি করে? ঘর সাজায়, সেটাও তুমি জানো না? সেটা জানি, কিন্তু আপনি কেন সাজিয়েছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ আমি যতদূর জানি আপনি অবিবাহিত। এটা কোনো গ্রন্থে লেখা আছে অবিবাহিত হলেই বাসর করা যাবে না? মানেটা আমি তোমাকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এ বলে প্রিয়াঙ্কা সোজা রুমের দরজাটা বন্ধ করে দিল আর রাফির দিকে এগিয়ে আসতে লাগলো। প্রিয়াঙ্কার চোখে মুখে নেশাময় ভাব উপচে পড়ছে। রাফি কি করবে কিছুই বুঝতে পারছে না। প্রিয়াঙ্কা রাফির একদম কাছাকাছি চলে এসেছে। তখনই রাফি প্রিয়াঙ্কাকে আটকানোর চেষ্টা করতে বলতে লাগলো, আরে ম্যাডাম, এসব আপনি কি করছেন? আপনি রুমের দরজা কেন বন্ধ করেছেন? কিন্তু ততক্ষণে প্রিয়াঙ্কা রাফিকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়েছে আর রাফির বুকের উপরে উঠে বসেছে। এটা দেখে রাফি আবারও প্রিয়াঙ্কাকে বলতে থাকে, ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু ততক্ষণে প্রিয়াঙ্কা রাফির কথার কোনো উত্তর না দিয়ে তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছা মতো চুমু খেতে থাকে। রাফি তখনই প্রিয়াঙ্কাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল আর বলতে লাগলো, এসব কি হচ্ছে ম্যাডাম? আমি তো দেখছি আপনি পুরোই পাগল হয়ে গেছেন। তোমার যদি সেরকমটা মনে হয়ে থাকে তাহলে তাই, আমি পাগলি হয়ে গেছি। প্লিজ ম্যাডাম, আপনি আমাকে এখান থেকে যেতে দিন আর আপনার সব পাগলামো বন্ধ করুন। আমি আগেই বুঝেছিলাম আপনার মাথায় সমস্যা আছে, আর আছে তার প্রমাণ পেলাম। তোমার যদি আমাকে মানসিক রোগী বলে মনে হয় তাহলে সেটাই, কিন্তু আমি যেটা করতে চেয়েছি সেটা আমি করেই ছাড়বো, কারণ তা না হলে আমি তোমাকে কখনোই পাবো না। মানে আমাকে পাওয়া না পাওয়ার কথা এখানে আসছে কোথা থেকে? দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদমই পছন্দ করি না। যা বলার আমি তোমাকে সরাসরি বলে দিচ্ছি। আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, তারপর সেখান থেকে কলেজ পাশ করে ইউরোপে চলে যাই উচ্চশিক্ষা লাভ করার জন্য, আর সেখান থেকে ফিরে এসে চাকরিটা পেয়ে যাই। এর মধ্যেই হঠাৎ কোনো একটা প্রয়োজনে আমাকে তোমার বাবার সঙ্গে দেখা করতে হয়, আর সেই দিনে আমি তোমার ছবি তোমার বাবার মোবাইলে দেখতে পাই।
আমার চাকরিটা চট্টগ্রামের সিটি ইউনিভার্সিটিতে হয়েছিল, কিন্তু আমি শুধু তোমার জন্য এখানে ট্রান্সফার করেছি। তার জন্য আমাকে একটা বিশাল অঙ্কের টাকাও গুনতে হয়েছে। তাছাড়া অনেক কায়দা করে তোমার বাবাকে রাজি করিয়েছি তোমাকে আমার কাছে টিউশন পড়াতে পাঠানোর জন্য। মানে এসব আপনি কি বলছেন? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই শুনেছ। তোমাকে আমি ছবিতে দেখেই ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে ছাড়া আমি কিছু কল্পনাও করতে পারছিলাম না। আর তাই তো এইটুকু নাটক করতে হলো, না হলে আমি তোমাকে পেতাম না। আপনি এখনও আমাকে পাবেন না। আপনি যত যাই কিছু করেন না কেন আমার কিছুই করতে পারবেন না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আর জীবনে কোনো দিন আপনি আমার চেহারাটাও দেখতে পারবেন না। এই বলে রাফি রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু প্রিয়াঙ্কা তাকে আর সেটা করতে দিল না। প্রিয়াঙ্কা রাফির হাত ধরে টান দিয়ে আবারও বিছানার উপর ফেলে দেয়, আর তারপরেই চলে যায় রাফির সঙ্গে T20 খেলতে। এরপর কেটে গেল 3 মাস। ইতিমধ্যে রাফির ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হয়ে গেছে। রাফি এখন পরীক্ষা দিচ্ছে, কিন্তু সেদিনের পর সে আর ভার্সিটিতে যায়নি, আর প্রিয়াঙ্কার বাসায়ও পড়তে যায়নি। যদিও এই বিষয়টা নিয়ে তার বাসায় তাকে কম কথা শুনতে হয়নি, কিন্তু সে এ ব্যাপারে কারো কাছে কিছু প্রকাশ করেনি। এদিকে প্রিয়াঙ্কা অপেক্ষা করছিল কখন সেই দিনের ঘটনার ফলটা সে হাতে পাবে। আজ প্রায় 3 মাস পার হতে চলল। প্রিয়াঙ্কা প্রেগন্যান্সি টেস্ট করার জন্য হসপিটালে গিয়েছে, এবং সে তার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেল, কারণ বিগত 3 মাস ধরেই তার পিরিয়ড মিস হয়ে চলেছে। আল্ট্রাসনোগ্রাফি করে সে নিশ্চিত হলো সে প্রেগনেন্ট। এখন শুধু ঝোপ বুঝে কোপ মারার অপেক্ষা। সে অপেক্ষা করতে লাগলো কখন রাফির পরীক্ষাটা শেষ হবে, কারণ ওরা কি পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত সে কিছু করতে পারবে না। আর যদি করে তাহলে এটা রাফির জন্য ক্ষতিকর হবে। সে কোনোভাবেই চায় না রাফির জন্য তার বড় ধরনের কোনো ক্ষতি হোক। দেখতে দেখতে রাফির পরীক্ষা শেষ হলো। পরীক্ষার পরের দিন রাফি তার ফ্যামিলি সহ গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাফির বাবাও 1 সপ্তাহের ছুটি নিয়েছে। সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছে ড্রাইভারের জন্য। ড্রাইভার আসলেই তারা বের হবে। ঠিক ওই মুহূর্তে প্রিয়াঙ্কা সেখানে এসে উপস্থিত হয়। প্রিয়াঙ্কাকে ওই মুহূর্তে ওখানে দেখে বাড়ির সবাই খুবই অবাক হয়। প্রিয়াঙ্কাকে দেখে রাফির আব্বু বলতে লাগলো, কি ব্যাপার প্রিয়াঙ্কা, তুমি হঠাৎ এতদিন পর আমাদের বাড়িতে? আঙ্কেল, সময় আর পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এখানে এভাবে আপনাদের বাড়িতে আসতে। প্রিয়াঙ্কার কথায় সবাই হতবাক হয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে। কেউ কিছু বুঝতে পারছে না প্রিয়াঙ্কা এসব কি বলছে। তখনই প্রিয়াঙ্কা আবারও বলতে শুরু করে, দেখুন আঙ্কেল, আমি কোনোদিন চিন্তা করিনি আমাকে এইভাবে আপনাদের সামনে এসে দাঁড়াতে হবে, কিন্তু কি করব, সময়টাই যে এমন হয়ে গেল, তাই আমাকে এইভাবেই আপনাদের সামনে দাঁড়াতে হলো। কি হয়েছে আমরা তো সেটাই বুঝতে পারছি না, একটু খুলেই বলো। তখনই প্রিয়াঙ্কা ন্যাকা কান্না শুরু করে দেয় আর ইনিয়ে বিনিয়ে সব বলতে থাকে। প্রিয়াঙ্কার কথা শুনে রাফির আব্বু রাফির দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই পানি ছাড়া তাকে গিলে খেয়ে ফেলবে, এমন একটা অবস্থা। রাফির বাবা বসা থেকে উঠে দাঁড়িয়ে রাফির সামনে গিয়ে তার গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, কুলাঙ্গারের বাচ্চা, এই দিন দেখার জন্য তোকে আমি বড় করেছিলাম। এখন আমি বুঝতে পারছি সেদিনের পর থেকে কেন তুই প্রিয়াঙ্কার কাছে টিউশনে পড়তে যাসনি। তুই তলে তলে এই আকাম করে বসে আছিস, সেটা আমাদেরকে একবার বলার প্রয়োজনই মনে করিস নাই। আব্বু প্লিজ, তোমরা কেউ ওনার কথা বিশ্বাস করো না। উনি মিথ্যে কথা বলছেন। যেটা হয়েছে সেটা সত্য, কিন্তু উনি যেটা বলছেন সেটা সত্য নয়। যা করেছেন উনি নিজেই করেছেন, এখানে আমার কোনো দোষ ছিল না। তখনই রাফির আব্বু আবারও ধমক দিয়ে রাফিকে বলতে লাগলো, চুপ কর তুই, তোর কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। আমার ছেলে এত বড় একটা কর্ম করতে পারে এটা আমি ভাবতেই পারছি না। তখনই প্রিয়াঙ্কা আবারও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে আর রাফির আব্বুকে বলতে থাকে, দেখো না আঙ্কেল, আমি কোনো দিনও চাইনি আমার জন্য ওর কোনো ক্ষতি হোক, কিন্তু এখন আর আমি পারছিলাম না, কারণ ইতিমধ্যে আমার ফ্যামিলির সবাই এই ব্যাপারটা জেনে গেছে আর আমাকে খুব প্রেশার দিচ্ছে। আমি বুঝতে পেরেছি। দেখো, আমি মেয়ে নয়, কিন্তু মেয়েদের ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে পারি। তাছাড়া আমি একজন পুলিশ কমিশনার। এই সব কেস আমাকে প্রায়শই হ্যান্ডেল করতে হয়, তাই আমি বুঝতে পারছি তুমি কিসের মধ্য দিয়ে সময় কাটাচ্ছ। তখনই পাশ থেকে রাফির আম্মু বলতে থাকেন, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমার ছেলে যখন পাপ করেছে তখন পাপের প্রায়শ্চিত্ত তাকে নিশ্চয়ই করতে হবে। এই কথা শুনে রাফি তার আম্মুকে বলে, আম্মু, অবশেষে তুমিও আমাকে ভুল বুঝতেছো। তুমিও আমাকে একটু বোঝার চেষ্টা করতেছো না। তোমরা প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি এসব কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। প্লিজ তোমরা ওনার কথা বিশ্বাস করো না।
চুপ কর, তুই তুই আর একটাও কথা বলবি না, তাহলে কিন্তু আমরা ভুলে যাব তুই আমাদের সন্তান। মানে কি এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেখানে আমি তোমাদের সন্তান, তোমরা আমার কথা বিশ্বাস করছো না। বাইরে থেকে একটা মেয়ে এসে তোমাদেরকে যা বলছে তোমরা তাই বিশ্বাস করে নিচ্ছ। তাহলে আমরা কি করব সেটা তুই নিজেই বলে দে। তুই অস্বীকার কর, এই মেয়েটার পেটে তোর বাচ্চা না। হ্যাঁ, এটা আমার বাচ্চা না। যেই মেয়ে জোর করে আমার সঙ্গে আকাম করতে পারে, সেই মেয়ে না জানি কত ছেলের সঙ্গে বিছানায় গেছে। কথাটা বলতে দেরি হলো, কিন্তু রাফির বাবা পায়ের জুতা খুলে ছেলেকে পিঠাতে 2 সেকেন্ডও দেরি করলেন না। প্রায় 10 মিনিট ধরে তিনি রাফিকে এলোপাথারি মারতে লাগলেন। রাফির আম্মু এবং ছোট বোন তারা নির্বাক দর্শকের মতো সবকিছু দেখছে, কোনো কথাই বলছে না। রাফি বুঝতে পারলো তার সঙ্গে এখন আর ভালো কিছুই হবে না। তখনই রাফি কোনো কথা না বলেই বাসা থেকে বের হয়ে চলে যেতে চাইল, কিন্তু রাফির বাবা তাকে সেটা করতে দিল না। আরও 2টা গালে বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে থানায় ফোন করলো। এসিপি সাহেব, এখনই আমার বাসায় 2 জন কনস্টেবল পাঠানোর ব্যবস্থা করুন। একজন আসামিকে গ্রেপ্তার করতে হবে। রাফি অবাক হয়ে তার ফ্যামিলির সবার দিকে তাকিয়ে আছে। তার ছোট বোনটাও কোনো কথা বলছে না, যে কিনা তার ভাইকে এত বেশি ভালোবাসে। আর তার ভাই এত বড় একটা বিপদে পড়েছে, কিন্তু সে তার ভাইকে সহযোগিতা করার বিন্দুমাত্র চেষ্টাও করছে না। 10 মিনিটের মধ্যেই থানা থেকে 2 জন কনস্টেবল এসে রাফিদের বাসায় পৌঁছালো। তখনই রাফির বাবা কনস্টেবলদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার কথা বলল। ঠিক ওই মুহূর্তেই প্রিয়াঙ্কা রাফির সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, দেখুন আঙ্কেল, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। থানা, কেস, মামলা, মোকদ্দমা এইসবে আমি যেতে চাই না। আমি এর একটা সলিউশনে যেতে চাই। এই বলে প্রিয়াঙ্কা রাফির আব্বুকে একটু শান্ত হয়ে বসতে বলে। রাফির আব্বু একটু শান্ত হয়ে বসলে তারপরেই প্রিয়াঙ্কা আবারও বলতে থাকে, দেখুন আঙ্কেল, আমি কোনো ঝামেলায় যেতে চাই না, কারণ আমি একটা মেয়ে মানুষ। তাছাড়া আমার ঘরে আপনার ছেলের ঔরসজাত সন্তান। আমি চাই আমার সন্তান এবং আমাকে সসম্মানে স্বীকৃতি দেওয়া হোক। এই কথা শুনে তখনই পাশ থেকে রাফি বলতে থাকে, আমি মরে গেলেও আপনাকে স্বীকৃতি দেব না। তার চাইতে বরং এটাই ভালো হবে, আমি জেলে গিয়ে জেলের ঘানি টানি। যে মেয়ে কিনা আমার সঙ্গে এসব করতে পেরেছে, না জানি আর কত ছেলের সঙ্গে এসব কিছু করেছে। আর কোন ছেলের কুকর্মকে আমি আমার ঘাড়ে টেনে নেব? তুই যদি আর একটা কথা বলেছিস তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে না। তুমি মেয়েটার সঙ্গে এত বড় একটা কাজ করেছিস, তারপরেও মেয়েটা তোর নামে কোনো বদনাম না দিয়ে তোকে বিয়ে করতে চাইছে। আর তুই কিনা এই মেয়েটাকে আরও বদনামের ভাগিদার করতে চাইছিস। এটা তো আমি তোকে কখনোই করতে দেব না। হ্যাঁ, তোর বাবা একদম ঠিক কথাই বলেছে। আমরা বেঁচে থাকতে তোকে এই কাজ কখনোই করতে দেবো না। একটা মেয়ে আর যাই করুক না কেন, কখনো নিজের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলবে না। আজই ওর সঙ্গে তোর বিয়ে দেবো। আব্বু আম্মু প্লিজ, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, তোমরা আমার এত বড় ক্ষতি করো না। এই মেয়ে একদম নাটক করছে, তোমরা এই মেয়ের কথা বিশ্বাস করো না। কিন্তু কেউ রাফির কোনো কথাই শুনল না। এদিকে রাফির আম্মু প্রিয়াঙ্কাকে নিয়ে নিজের রুমে চলে গেলেন, সেই সঙ্গে নিশিও চলে গেল। রাফি একা একা ড্রয়িং রুমে বসে আছে, আর এদিকে রাফির আব্বু বাড়ির সদর দরজা বাইরের দিক থেকে তালা দিয়ে বাইরে বের হয়ে গেছেন। রাফি একা একা ড্রয়িং রুমে বসে আছে, সে ভাবতে পারছে না সে কি করবে আর তার কি করা উচিত। এদিকে তার মোবাইল ফোনটাও তো তার আব্বু নিয়ে গেছে, যাতে সে কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারে। অপরদিকে রাফির আম্মু আর রাফির ছোট বোন নিশি প্রিয়াঙ্কাকে আবার আপ্যায়ন করছে। বাড়ির পুত্রবধূ প্রথমবার বাড়িতে এসেছে বলে কথা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। রাফির আব্বু বাড়িতে প্রবেশ করলেন, হাতে বিশাল বড় একটা লাগেজ, সে সঙ্গে কাজী সাহেব। রাফির বুঝতে বাকি রইল না তার সঙ্গে কি হতে চলেছে। তারপরে সে শেষ রক্ষা করার জন্য আল্লাহর নাম জপ করছে। রাফির বাবা বাড়িতে সেই রাফির আম্মুর হাতে লাগেজটা তুলে দিলেন আর বললেন, আধা ঘন্টার মধ্যে বৌমাকে সাজিয়ে নিয়ে এসো, এক্ষুনি ওদের বিয়ে দেব। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে রাফির আম্মু রুমে চলে যান, আর ঠিক কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কাকে বউ সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসেন। রাফি তখনও ড্রয়িং রুমে বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারছে সে এখানে যাই কিছু করুক আর যাই কিছু বলুক না কেন, তাতে কোনো কাজ হবে না। তার বাবা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। এদিকে রাফির আব্বু ততক্ষণে কাজী সাহেবের সঙ্গে বসে বসে লেখাপড়ার সমস্ত ব্যাপার শেষ করে দিয়েছেন। এখন শুধুমাত্র দুজনের কবুল বলা আর কাবিন নামায় সিগনেচার করাই বাকি। সেটার জন্য বেশি সময় অপেক্ষা করতে হলো না। প্রিয়াঙ্কা তো কাবিন নামায় সেটার জন্য বেশি সময় অপেক্ষা করতে হলো না। প্রিয়াঙ্কা তো কাবিন নামায় সাইন করেই দিয়েছে, কিন্তু সমস্যা হলো রাফিকে নিয়ে। রাফি কোনোভাবেই কাবিন নামায় সাইন করতে চাইল না। সে এই বিয়ে কোনোভাবেই করবে না, কোনো পরিস্থিতিতেই সে প্রিয়াঙ্কাকে বিয়ে করবে না।
যখন কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না, তখনই রাফির বাবা নিজের শেষ অস্ত্র প্রয়োগ করলেন। তুমি হয়তো এটা ভুলে গেছো তুমি কার সামনে বসে আছো, আর কোনো ব্যাপারে কথা বলেছো। তুমি কি ভাবছো তুমি আমাকে ছাড়া বাংলাদেশের কোথাও গিয়ে কোনো একটা চাকরি পাবে না, থাকার জায়গা পাবে? তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার সঙ্গে এমন কিছু করব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমার আর কোনো কিছু কল্পনা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার যা ক্ষতি হওয়ার সেটা তো হয়েই গেছে। নতুন করে আমার আর কি খারাপ হবে? ভুলে যেও না, এখনও তোমার পুরোটা জীবন পড়ে আছে, তাই তোমার জন্য এটাই ভালো হয় চুপচাপ সাইনটা করে দাও। রাফি আর কোনো উপায়ান্তর না পেয়ে কাবিনের কাগজে সাইন করে দেয়। এরপর কেটে গেল দীর্ঘ 4 বছর। প্রিয়াঙ্কা আর রাফির একটা মেয়ে সন্তান হয়েছে, মেয়ের নাম ইতি। ইতি জন্ম নেওয়ার পর থেকে রাফি আর প্রিয়াঙ্কার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করতে থাকে, কারণ ইতি দেখতে অনেক কিউট আর মায়াবী ছিল, যার কারণে রাফি ইতিকে খুব ভালোবাসতো। আর ইতির সঙ্গে খুব ভালো সময় কাটাতে কাটাতে কখন যে প্রিয়াঙ্কার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে এটা রাফি বুঝতেই পারেনি। ইতিমধ্যে রাফি ব্যাংকের ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছে, আর প্রিয়াঙ্কা প্রফেসর হিসেবে আছে। মা বাবা দুজনেই কর্মজীবী, কেউই সন্তানকে সেরকম সময় দিতে পারেন না। সেজন্য ইতিকে সারাদিন তার দাদুমণির সঙ্গে সময় কাটাতে হয়। দাদুদের সঙ্গে ইতির সম্পর্ক খুব ভালো। ইতির খাওয়া দাওয়া গোসল থেকে শুরু করে সব কিছু রাফির আম্মু নিজের হাতে করে থাকেন, তাই প্রিয়াঙ্কাকে বাড়িতে সেরকম কোনো ঝামেলা পোহাতে হয় না। নিশি এবছর অনার্স কমপ্লিট করেছে, তার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে, কিন্তু নিশি এখন বিয়ে করতে চায় না, তাই সে প্রিয়াঙ্কার সঙ্গে এই ব্যাপারে কথা বলছে। দেখো ভাবি, প্লিজ তোমরা আমাকে এ ব্যাপারে একটুও জোরাজুরি করো না। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাইছি না। পড়াশুনো শেষ করেছি, নিজে কিছু একটা করতে চাই, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা করতে চাই। দেখো, ভাগ্য যদি ভালো হয় তাহলে তুমি বিয়ের পরও চাকরি করতে পারবে, শ্বশুরবাড়ি থেকে তোমাকে কোনো বাধা দিবে না। কিন্তু যদি তোমার ভাগ্য খারাপ হয় তাহলে তোমার পাওয়া চাকরিটা হয়তো হারাতে হতে পারে সংসার টিকানোর জন্য। দেখো ভাবি, আমার ভাগ্য ভালো কি খারাপ সেটা আমি চিন্তা করতে চাই না, কিন্তু আমি তোমাকে এটুকু কথা বলতে চাই, আমি এখন বিয়ে করতে চাইছি না। প্লিজ তোমরা আমাকে এ ব্যাপারে কোনো জোরাজুরি করো না। ঠিক আছে, তোমার ভাইয়া আর আব্বু বাড়িতে আসুক, আমি তাদের সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাবো। আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সহযোগিতা করার জন্য। ঠিক আছে ভাবি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি তুমি পারবে, কারণ ভাইয়া আর আব্বু তোমার কথা শুনবে। তুমি ওদেরকে কিছু বললে ওরা কখনোই না করতে পারবে না। ঠিক আছে মাই ডিয়ার ননদিনী, তাহলে এখন তুমি আসতে পারো। শরীরটা একটু টায়ার্ড লাগছে, ইতি ঘুমাচ্ছে, আমিও ওর সঙ্গে শুয়ে একটু ঘুম দিব। ওকে মাই ডিয়ার সুইট ভাবি, কোনো প্রবলেম নেই, তুমি ঘুমো। বাড়ির যা কাজ আছে আম্মু আর আমি দুজনে মিলে করে নেব। এই বলে নিচে দরজাটা চাপিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা ইথির পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। মা মেয়ে সেই বিকেলবেলা ঘুম দিয়েছে, আর এখন রাত 10টা বাজে, এখনো ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই। এমনিতেই ইতি একটু বেশি ঘুমায়, কিন্তু প্রিয়াঙ্কা কখনোই এত ঘুমায় না। তবে আজ এতক্ষণ ঘুমানোর কারণটা কি? রাফি অফিস থেকে এসেছে সে রাত 8টায়। প্রিয়াঙ্কা ঘুমাচ্ছে, সেই জন্য প্রিয়াঙ্কাকে ঘুম থেকে ডেকে তুলেনি, কিন্তু এখন তো রাতের খাবারের সময় হয়ে গেছে, তাই রাফি প্রিয়াঙ্কাকে ডাকতে গেল। এই প্রিয়াঙ্কার কতক্ষণ ঘুমাবে? 10টা বেজে গেছে, এবার ওঠো, রাতের খাবার খেতে হবে তো। কিন্তু প্রিয়াঙ্কা কোনো সাড়া দিচ্ছে না। রাফির গলার আওয়াজ শুনে ইতি ঘুম থেকে উঠে গেছে। রাফি ইতিকে কোলে নেয়, তারপর আবারও প্রিয়াঙ্কাকে ডাকতে থাকে, কিন্তু প্রিয়াঙ্কা কোনো সাড়া দেয় না। রাফি বুঝতে পারছে না কি হয়েছে বা কি হতে চলেছে। সে তখনই তার আব্বু আম্মুকে ডাকতে থাকে। তার আব্বু আম্মু তার গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে তার রুমে চলে আসে। রাফির আম্মু প্রিয়াঙ্কার হাত ধরে ওকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তিনি দেখতে পান প্রিয়াঙ্কা আর নড়াচড়া করছে না। তখনই রাফির আম্মু চিৎকার করে বলতে থাকেন, হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? রাফি, তাড়াতাড়ি ডক্টরকে ফোন দাও, প্রিয়াঙ্কা নিঃশ্বাস নিচ্ছে না। কথাটা শোনা মাত্রই রাফির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ধপাস করে ফ্লোরে বসে পড়ল। এদিকে ইতি তার কোল থেকে ছিটকে পড়ে যায়, কিন্তু ততক্ষণে নিশি তাকে ধরে নিয়েছিল, তাই ইতি সেরকম ব্যথা পায়নি। রাফির শরীর যেন একদম অসাড় হয়ে আসছে, মুহূর্তের মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে। এদিকে রাফির আম্মু চিৎকার করে রাফির আব্বুকে বলতে থাকেন, কি হলো? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো। রাফির আব্বু তখন ওনাদের ফ্যামিলি ডাক্তারকে কল করেন এবং ডক্টর সেখানে এসে প্রিয়াঙ্কাকে দেখে মৃত ঘোষণা করেন। প্রিয়াঙ্কা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে, যার কারণে সে নিঃশব্দে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। মুহূর্তের মধ্যেই পরিবারের শোকের ছায়া নেমে আসলো।
যেই পরিবারটা আধা ঘন্টা আগেও রাতের খাবার জন্য প্রস্তুতি নিয়েছিল, আর সেই পরিবারটাই এখন কাউকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। রাফিকে জ্ঞান ফেরানোর জন্য ইঞ্জেকশন দেওয়া হয়েছে। প্রায় আধা ঘন্টা পর রাফির জ্ঞান ফিরে আসে। রাফি কোনো রকম উঠে বসে আর চিৎকার দিয়ে প্রিয়াঙ্কাকে ডাকতে থাকে। প্রিয়াঙ্কা প্লিজ, তুমি ফিরে আসো। তোমাকে আমি অনেক অবহেলা করেছি, কিন্তু তুমি বরাবরই আমায় ভালোবেসে গেছো। আমি এখন তোমার ভালোবাসা বুঝতে পারছি। প্লিজ তুমি আমার জীবনে ফিরে আসো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু কথাগুলো রাফি একা একাই বলে গেল। তার প্রতি উত্তর এসে কোনো উত্তরই আর খুঁজে পেল না। প্রিয়াঙ্কাকে গোসল করিয়ে দাফনের জন্য রেডি করা হয়েছে। জানাজার নামাজ শেষ করে প্রিয়াঙ্কাকে দাফন করে রাফি প্রিয়াঙ্কার কবরের পাশে বসে আছে। তার শরীর থেকে যেন সমস্ত শক্তি চলে গিয়েছে, সেখান থেকে উঠে আসার মতো শক্তিটুকুও নেই। তখনই তার বাবা পিছন থেকে তার কাঁধে হাত রেখে বলে, রাফি বাসায় চলো। তখনই রাফি চিৎকার দিয়ে কান্না করে উঠে আর বলতে থাকে, আব্বু, এখন আমি বাসায় গেলে কে আমার ঝগড়া করবে? কে আমার সব কিছু গুছিয়ে রাখবে? কে আমাকে সকালের নাস্তা তৈরি করে দেবে? অফিস থেকে আসার পর কে আমাকে এক কাপ গরম কফি বানিয়ে দেবে? রাফির আব্বু তখন নিজের চোখের জল মুছতে মুছতে বলতে থাকেন, দেখো বাবা, আমরা চিরজীবী নই। আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা দুদিন আগে হোক কিংবা পরে। প্রিয়াঙ্কা হয়তো আল্লাহর কাছ থেকে এই কদিনের হায়াত নিয়ে এসেছিল, তাই তো সে আমাদের সবাইকে কাঁদিয়ে নীরবে চলে গেছে। আব্বু, এখন আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে স্বপ্ন দেখব? যেই মানুষটাকে একদিন আমি সহ্যই করতে পারতাম না, আর এই মানুষটাকে যেই না আমি ভালোবাসতে শুরু করলাম, অমনি মানুষটা আমার জীবন থেকে চলে গেল। যে চলে যাওয়ার সাথে চলে গেছে, কিন্তু তোমাকে ভেঙে পড়লে চলবে না। তোমার সন্তান তো আছে। ইতির জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, ইতির জন্য তোমাকে ভালো থাকতে হবে। সেই না হয় থাকবে আমাদের ছোট্ট প্রিয়াঙ্কা হয়ে। এই বলে রাফির আব্বু রাফিকে নিয়ে বাসে চলে আসেন। এদিকে ইতিকে নিয়ে নিশি আর তার আম্মু ড্রয়িং রুমে বসে আছে। ইতি তার আম্মুর জন্য কান্না করছে। ঠিক ওই মুহূর্তেই রাফি বাড়ির ভিতরে প্রবেশ করে। ইতিকে দেখে সে আর নিজেকে সামলে রাখতে পারল না। সে ইতিকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। তখনই ইতি আধো আধো গলায় বলতে থাকে, আপু, আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব, তুমি আমাকে আম্মুর কাছে নিয়ে চলো। মা, তোমার আম্মু আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তোমার আম্মু আর কখনোই ফিরে আসবে না। আব্বু, আম্মু কোথায় গেছে? তুমি আমাকে বলো না, তুমি আমাকে ওখানে নিয়ে চলো। তোমার আম্মু আমাদেরকে ছেড়ে ওই আকাশে চলে গেছে। ওই যে আকাশে একটা বড় তারা জ্বলজ্বল করছে, দেখছো? ওটাই তোমার আম্মু। আমরাও ওখানে যাব, তবে এখন না, কিছুদিন পর। ঠিক আছে আব্বু, তুমি আমাকে ওই আকাশে আম্মুর কাছে নিয়ে যাবে। এই বলে ইতি রাফিকে জড়িয়ে ধরে তার গালে চুমু খায়। রাফিও নিজের মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। আমার গল্পটা আশা করি আপনাদের হৃদয় ছুঁতে পেরেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এই গল্পের মাধ্যমে আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ পৌঁছাতে চেয়েছি। সেটা হলো, আমাদের প্রত্যেকের জীবনে কোনো অ্যাক্সিডেন্টালি হলেও ভালোবাসা আসে। আমাদের উচিত ভালোবাসা যখন আমাদের জীবনে এসে উকি দেয়, ওই মুহূর্তেই ভালোবাসা গ্রহণ করে ভালোবাসার পরিপূর্ণ স্বাদ আস্বাদন করা। আর তা না হলে ভালোবাসাকে হারিয়ে ফেলতে হয়। আর ভালোবাসা জীবন থেকে একবার হারিয়ে গেলে সেটা কখনোই ফিরে আসে না। হ্যাঁ, হয়তো আমাদের এই গল্পের মূল কথাটা একটু অন্যরকম ছিল। আমাদের গল্পের নায়ক প্রথমে আমাদের গল্পের নায়িকাকে ভালোবাসতে চায়নি। তারপর যখন তাদের ঘরে একটা সন্তান এলো আর সে তার স্ত্রীকে ভালোবাসতে শুরু করলো, তখনই হঠাৎ করে আমাদের গল্পের নায়িকা সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেল। হয়তো সে এই ভালোবাসা বুকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিবে, কারণ সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে, সেটা কখনোই ভোলা যায় না। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। নিত্য নতুন এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেল ভয়েস অফ প্রিয়াঙ্কাটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।